অহিরবান্দা, সুবীর কাকু আপনাদের নিচে ডাকছেন। পলাশের উদ্বিগ্ন স্বর শুনে অহিরবান আর এশা চমকে উঠল। দুজনেই প্যাকিং করছিল। অহিরবান বলল, আমরা তো নিচেই যেতাম, ওনাকে নমস্কার করে রওনা দিতাম। একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে। মা শ্রীলক্ষ্মীর মূর্তি কেউ ভেঙে ফেলেছে। পলাশের মুখে অক্টোবরের ভোরেও ঘাম। নিচে চলো, কাকু কি বলছে শুনি। নিচে নেমে আসার পাথরের সিঁড়িগুলো যেন নিজের মধ্যেই এক ধরনের প্রতিধ্বনি ধরে রেখেছিল। পুরনো দিনের গাম্ভীর্য, বনেদি আভিজাত্য আর এক অজানা উত্তেজনার গা ছমছমে আবহ। সিঁড়ির প্রতিটি ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে চারপাশের নীরবতা যেন আরো ঘন হয়ে উঠছিল। সিঁড়ির শেষ ধাপটিতে পা রাখতেই ওরা দৃশ্যটা পরিষ্কার দেখতে পেল। রায়কর্তা সুবীরেন্দ্র নারায়ণ রায়, সাদা চুল, পরিপাটি ধুতি পাঞ্জাবি পরা, এক সময়কার রাজকীয় জৌলুসের ছাপ এখনো যেন তার হাঁটা চলায় লেগে আছে। তিনি ইজি চেয়ারের সামনে দাঁড়িয়ে ছোট ছোট পদক্ষেপে পায়চারি করছেন, কিন্তু পদক্ষেপে এক ধরনের অস্থিরতা, যেন মনে চাপা চিন্তা। তার ভ্রু কুঁচকে আছে, দুই হাত পেছনে রাখা, আর চোখ দুটো টেবিলের উপর রাখা বস্তুগুলোর দিকে বারবার ছুটে যাচ্ছে। ইজি চেয়ারের ঠিক সামনে দাঁড়িয়ে সোফি, গলায় ঝোলানো ডিএসএলআর ক্যামেরা। তার পরিচিত পেশাদার ভঙ্গিমায় প্রস্তুত অবস্থায় রয়েছে সে। কিছু একটা সে লক্ষ্য করছে, আলো ছায়া মেপে দেখছে, আবার চোখ তুলে রায়কর্তার দিকে তাকাচ্ছে। যেন প্রশ্ন জমে আছে, কিন্তু এখনই উচ্চারণ করতে চাইছে না। তার ঠিক পাশে আরমান দাঁড়িয়ে, চোখে কৌতূহল আর খানিক উদ্বেগ। আরও তিনজন স্থানীয় মানুষ সেখানে উপস্থিত। কুমোর অজয় পাল, যার হাত এখনো মাটির ধুলোয় ঢেকে, উদ্বিগ্ন চোখে টেবিলের দিকে তাকিয়ে আছে। মালি হারাধন, যার মুখে ভয়ার্ত বিস্ময়, যেন কিছু একটা তার বোধগম্যতার বাইরে ঘটছে। পুরোহিত ত্রৈলোক্য নারায়ণ ভট্টাচার্য, লাল জবা ফুলের মতো চোখ, কপালে বিশাল সিঁদুরের টিপ, মুখে গাম্ভীর্য। তার হাতে ধরা জপমালা থেমে গেছে বহুক্ষণ। ঘরের মাঝখানে রাখা কাঠের দীর্ঘ টেবিলের ওপরই ঘটনার কেন্দ্র, টেরাকোটার মূর্তির ভাঙা টুকরো। টুকরোগুলোর প্রতিটিতে যেন ইতিহাসের ক্ষীণ চিহ্ন লেগে আছে, কোনো এক সময় শিল্পীর যত্নের ছাপ, আবার হঠাৎ নৃশংস ভাঙনের চিহ্ন। মূর্তির মাথার অংশটি দু টুকরো হয়ে গিয়েছে, হাত ভাঙা, গায়ে খসে পড়া লাল পোড়া মাটির খাজ। দৃশ্যটা দেখে মনে হলো এ শুধু একটি টেরাকোটার মূর্তি নয়, বরং বহু পুরনো কোনো রহস্যের উন্মোচনের সূত্র। সিঁড়ি বেয়ে নামা ওদের উপস্থিতি যেন সকলেই টের পেল, কিন্তু কেউ কিছু বলল না। নীরবতার চাপ আরও একটু ঘনীভূত হলো। রায়কর্তা ধীরে ধীরে ঘুরে তাকালেন। চোখে মুখে বয়সের রেখা, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত দৃঢ়তা। এশা টেবিলের ওপর ভাঙা মূর্তির টুকরোগুলোর দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এ কিভাবে হলো? সবকিছুই তোমাদের সামনেই রয়েছে। ভট্টাচার্য মশাই সকালে শালগ্রামকে জাগাতে গিয়ে এই কাণ্ড দেখেন। মন্দিরের বেদির ওপর ভাঙা টুকরোগুলো পড়েছিল। কোনো নাস্তিক আর বিধর্মী ছাড়া এই পাপ কেউ করবে না। তোমরা কি কেউ রাতে ওখানে শুটিং করেছিলে? আমরা এমন কেন করব কাকু? আপনি তো নিজে হাতে শালগ্রামকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে যান কাকু। তো কি, চাবির ডুপ্লিকেট তো আমার ঘরেই থাকে, আর আমি ঘুমের ওষুধ খাই, এ কথা তো গত 3 দিনে সকলেই জেনে গেছে। আমার ঘর থেকে চাবি বের করার জন্যে পলাশকে ঘুষও দিতে পারো। ছি ছি কাকু, আপনার অন্ন খেয়ে পলাশ বড় হয়েছে, এমন কিছু করলে ধম্মে সইবে না। আমি মনে করি না পলাশ বা এরা কেউ করেছে বলে। আরও কোনোভাবে চাবির ডুপ্লিকেট কারো হাতে গেছে। এই মূর্তি শুধুমাত্র একটা ঐতিহাসিক নিদর্শনই নয়, এখানকার সেন্টিমেন্টও।
শেষ স্বাধীন হিন্দু রাজা সীতারাম রায়ের নিজের প্রতিষ্ঠা করা দেবী মূর্তি, যার টানে তোমরা দেশ বিদেশ থেকে ছুটে এসেছো। সেই মূর্তি এইভাবে ভাঙলো কে? সত্যি কথা, এশা আর অহিরবানও নিজেদের ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোর জন্যই দশমীর দিনই ট্রেন ধরে কাটোয়ায় এসেছে। এই জায়গার খোঁজ অবশ্য দিয়েছে অহিরবানের কলিগ রুদ্রাংশু। সুবীরেন্দ্র রায় ওর আত্মীয় হয়। ট্রাভেল ব্লগের জন্য আনকমন ডেস্টিনেশন খুঁজছিল ওরা। তখনই রুদ্র বলে, কাটোয়া যাবি? কাঠোয়া? সেখানে কি আছে? ভাবছি রাজস্থানের কুম্ভলগড় যাবো একবার, মেবার রানাদের বীরগাথা তুলে ধরবো। বাঙালিদের এই এক মুশকিল, নিজের দেশের ইতিহাস না জেনে। কাঠোয়ায় কি আছে যা কুম্ভলগড়কে ফেল করে দিতে পারে? রাজা সীতারাম রায়ের মহাপতিপুর আছে। উনি উনি কে? এই দেখো, সেই যে বলে না, হ্যাঁ, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। রুদ্রর কথায় বিশ্বাস না হলেও মোটামুটি ইন্টারনেট ঘেটে মহাপতিপুরের ইতিহাস অহিরবান জেনে নিয়েছিল। আর বাকিটা বলেছিল ওর ইতিহাস পাগল বউ এশা। লোকেশনটা বাজেট ফ্রেন্ডলিও বটে। রুদ্রর দূর সম্পর্কিত জেঠু সুবীরেন্দ্র নারায়ণ রায়ের অ্যাটেন্ডেন্ট কাম কেয়ারটেকার পলাশ ওদের স্টেশন থেকে পুরনো অ্যাম্বাসেডর গাড়িতে আনতে এসেছিল। আর যেতে যেতে মহাপতিপুর সম্বন্ধে ছোটখাটো লেকচার ঝেড়ে দিয়েছিল। ইতিহাসে কতটুকু পড়ায় বলুন তো? বাংলার শেষ নবাব সিরাজের কথা তো সকলেই জানেন, কিন্তু শেষ হিন্দু রাজা সীতারাম রায়, যার কথা বঙ্কিমচন্দ্র সীতারাম উপন্যাস লিখে গেছেন। যদিও তার আসল রাজবাড়ি মোহাম্মদপুর এখন বাংলাদেশে, কিন্তু মহিপতিপুর তার বাল্যভূমি, মাতুলালয়। নবাব মুর্শিদকুলি খাঁর হাতে মোহাম্মদপুরের পতনের পর রাজা কাটোয়ায় আশ্রয় নেন। মৃত্যুদণ্ডের আগে অবধি এইখানে ছিলেন। আর এই রাজবাড়ি লাগোয়া মন্দিরে কুলদেবতা লক্ষ্মীনারায়ণ মূর্তি প্রতিষ্ঠা করেন। মা শ্রীলক্ষ্মী এখানে চতুর্ভুজা কমলা। একসময় তন্ত্রমতে পুজো হতো বটে, যদিও এখন আর হয় না। মহাপতিপুর হঠাৎ করেই বিখ্যাত হয়ে উঠেছে, সেটা বোঝা গেল দুজন বিদেশিকে নাট মন্দিরে বসে ঠাকুর বরণের ছবি তুলতে দেখে। এশা স্বর্ণকেশিনী যুবতী সোফি আর তার বোহেমিয়ান সাগরেদ আরমানকে দেখিয়ে বলল, আমরা জানি না, কিন্তু এরা জানে এই জায়গার একটা মাহাত্ম্য আছে। সরকার হেরিটেজ প্রজেক্টে এই বাড়িটা সিলেক্ট করেছেন কিনা? পন্ডিচেরি থেকে ম্যাডাম এসেছেন, ডকুমেন্টারি বানাবেন। এশা সিঁদুর খেলায় অংশ নিতে গেলে অহিরবান সুবীরেন্দ্র নারায়ণ রায়ের সাথে দেখা করতে গেল। রায়কর্তা সত্তরর্ধ বিপত্নিক, একাই থাকেন। 2 ছেলেই বিদেশবাসী, 1 মেয়ে ভিন রাজ্যে বিবাহিতা। শুধুমাত্র পলাশের ওপর নির্ভর করে এত বড় বাড়িতে রয়েছেন। এখানকার গল্প তো পলাশ বলেছে নিশ্চয়ই। এবার কিছু নিয়ম বলি শোন। যেখানে খুশি ছবি তুললেও লক্ষ্মীনারায়ণ মন্দিরের গর্ভগৃহের ছবি একদম নয়। আর পুরোহিত মশাই শালগ্রামের শয়ন দেওয়ার পর মন্দির, নাট মন্দির চত্বরে কোনো ঘোরাঘুরি নয়। মূর্তির ছবি দূর থেকে নিতেই পারো, কাছ থেকে নয়। ভালো ছবি চাইলে আমি স্টিল ফটো দেব। ওই দেখো, মা কমলার রাজবেশের ছবি। দেওয়ালে কমলা তথা চতুর্ভুজা মহালক্ষ্মীর ছবি, গায়ে অনেক সোনার অলংকার, আর হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্মের জায়গায় ওপরের দিকে ডান হাতে রয়েছে অসি, চক্র নেই। মূর্তির চেহারার মধ্যে প্রাচীনত্ব রয়েছে। অহিরবান চুপ করে ছবিটা দেখছে দেখে রায়কর্তা বলেছিলেন, মূর্তিটা কোনো দামি ধাতুর নয়, টেরাকোটার। ঈশা পরে শুনে বলেছিল, সাসপেন্স ক্রিয়েট করার জন্য এসব কথা বলেছে। মাটির মূর্তি কে নেবে? এর জন্য দূর থেকে ছবি তোলারই বাকি আছে। রাজবেশ তো রোজ হয় না। এত বড় বাড়িতে যত্ন আত্মীর অভাব ছিল না। দশভুজার বিসর্জনের পরপরই লক্ষ্মী মায়ের আরাধনার প্রস্তুতি চলছিল। লক্ষ্মীনারায়ণ এ বাড়ির কুলদেবতা হলেও সাধারণ দ্বিভুজা মূর্তি দুর্গা দালানে বসে পূজিত হন, আর টেরাকোটার চতুর্ভুজা কমলা রাজবেশ পড়েন। যে কুমোর দুর্গা গড়েন তিনি লক্ষ্মী করছেন।
দেবীর সাজসজ্জা, চুল লাগানো, চোখ আঁকা সব শেষ। এশা কালই দেখেছে যে আজ দেবী গয়না পরবেন, বড় শোলার মুকুট রাখা রয়েছে পাশে। তবে আজই হয়তো ফিরে যেতে হতো, কারণ কাল লক্ষ্মী পুজো। বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজোয় এশা বাইরে থাকলে শাশুড়ি মা তুলকালাম করবেন। এখন তো মনে হচ্ছে আজ ফেরাই হবে না। ও, পুলিশে খবর দিয়েছেন আঙ্কেল? পুলিশ কি করবে? মূর্তি চুরি হলে পুলিশ কেস নিত। মাটির মূর্তি ভাঙার কেস কেন নেবে? তোমরাই কেউ রাতে ছবি তুলতে এসে অসাবধানে ভেঙে ফেলেছ। সুবীরেন্দ্রবাবু হঠাৎ ওদের দিকে আঙুল তুলে দেবেন তা কেউই ভাবেনি। সোফি মাথা নেড়ে বলল, We did not even enter the temple. এটা লেকিন অ্যালিগেশন। ম্যাডাম, লাস্ট হিন্দু কিংস অফ বেঙ্গল নিয়ে অসাধারণ ডকুমেন্টারি বানাচ্ছেন, আর আমরা আরও রাজবাড়ি ভিজিট করেছি। এরকম কোনো পরিস্থিতি পড়িনি। আপনি আমাদের আরও দুপয়সা ব্লগারদের হ্যাক করে দেখছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যান। আমি একজন ইঞ্জিনিয়ারও বটে। ট্রাভেল ব্লগিং আমাদের নেশা, প্যাশন। বাবারা, একটু চুপ করো। এই কোনো সাধারণ মূর্তি নয়। মূর্তিটি কোনো সাধারণ মাটির নয়। পুরনো মন্দিরের ধুলো মাটি আর সতী নারীর চিতাভস্য মিশিয়ে তৈরি, যাকে বলে রক্ষা মাটি। রক্ষা মাটি? এর নাম তো আগে কখনো শুনিনি। শুনলে না, চিতাভস্য দিয়ে তৈরি। শুধু চিতাভস্য নয়, সতীর চিতাভস্য। পুরোহিত মশাই, সকলে এ কাহিনী জানে না। তোমরা তো রাজা সীতারামের জীবনী নিয়ে কাজ করতে এসেছো। বঙ্কিমচন্দ্রের উপন্যাসটিও পড়েছ নিশ্চয়ই। তবুও বলি, রাজার প্রথমা পত্নী বীরাঙ্গনা রানী শ্রী মোহাম্মদপুর পতনের সময় রাজা আর তার বাকি রানীদের সন্তান সহ পলায়নে সাহায্য করেন। এইটুকুনি তো উপন্যাসেই আছে। এরপর মোহাম্মদপুরের পতন হলে পুরুষ বেশি রানীকে রাজার সন্দেহে নবাবের সেনারা ধরে এলে তিনি জীবন্ত আগুনে ঝাঁপ দেন। এর ভস্য সংগ্রহ করে রাজার কাছে মহামতিপুরে নিয়ে আসেন রানীর সহচরী জয়ন্তী, আর তা দিয়েই দেবী শ্রীলক্ষ্মীর মূর্তি তৈরি হয়। রাজা আর তার বংশধরেরা মনে করতেন রানীর চিতাভস্য তাদের আগামী দিনেও রক্ষা করবে, তাই একে রক্ষা মাটি বলে। এই কারণেই দেবীর হাতে আউসি। আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। কি লাভ? পুলিশ এসব পাতি কেস নেয় না। মূর্তি সোনার হলেও না হয় কথা ছিল। তাহলে কি কোনো তদন্ত হবে না? ভুলটা আমারই। প্রচারের মোহে বংশের গুপ্ত ইতিহাস সকলের সামনে তুলে ধরাটা আমার উচিত হয়নি। যাও যাও, তোমরা নিজের নিজের কাজে যাও। যা হওয়া তা তো হয়েই গেছে। এভাবে আমরা যেতে পারবো না কাকু। আরে তোমরা থেকে কি করবে? তোমার বাড়িতে প্রথম পুজো। দেখুন, আপনি রুদ্র জেঠু, মানে আমাদেরও জেঠু। এর একটা বিহিত না করে আমি বা এশা কেউ যাব না জেঠু। কেউ স্বীকার করবে না বাবা। সোনাদানা চুরি গেলে পুলিশ আসতো। তাদের রুলের গুতোয় অনেকেই অনেক কিছু স্বীকার করত। অহিরবান মূর্তির একটি টুকরো তুলে নিয়ে বলল, ঠাকুরমশাই, মূর্তিটা কেউ ভাঙেনি, মূর্তিটা খোলা হয়েছে। মানে মূর্তিটা ফাঁপা ছিল, আর এর পেটের কাছে সম্ভবত নাভিতে চার দিয়ে খোলার চেষ্টা করা হয়। এতে মূর্তি দুভাগে ভাগ হয়ে যায়। এসব কি বলছো? দেখুন জেঠু, নাভির গর্তে একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ঢোকানো হয়। প্রথমে মূর্তিটি খোলেনি, তারপর আরও চার দেওয়া হয়। এমনকি জোর বরাবর ক্রোবার চালানো হয়। রবারের ক্যাপ দেওয়া হাতুড়িও সম্ভবত এখানে ব্যবহার করা হয়েছিল। পুঁটি নাইফও বোধহয় ছিল। যে খুলেছে সে জানতো এই মূর্তিটা ভেতরে ফাঁপা, আর সে কোনো মূর্তি ভাঙেনি, বরং চাবি ছাড়া একটা লকার খুলেছে। সুবীরেন্দ্র নারায়ণ রায় মূর্তির একটি খণ্ড তুলে নিলেন। মূর্তিটি আছড়ে ভেঙে ফেলা হয়নি, যেখানে সেখানে আঘাতও করা হয়নি। এমনকি মূর্তির টুকরোগুলোয় বালি আর অভ্র লেগে আছে। যে ভেঙেছে তার কাছে বালি, অভ্র এসবেরও যোগ আছে। অজয়, পলাশ, হারাধন, তিনজনের কাছে এ ধরনের টুল বক্স আছে। সুবীরেন্দ্রর কথায় তিনজনই আঁতকে উঠল। কাকু, এসব কি বলছেন? আমি টুল বক্স রাখি ছোটোখাটো প্লাম্বিং, ইলেকট্রিকের কাজ করার জন্য। আমি মূর্তি গড়ি,
ছেনি হাতুড়ি তো আমায় ভাত জোগায় কর্তামশাই। কত ছোট থেকে বাবার সাথে এ বাড়ি আসি দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর গড়তে। আমি কখনো মা লক্ষ্মীর অপমান করতে পারি? বাবু, আমি বাগান পরিচর্যার জন্য যেটুকুনি রাখার সেইটুকুনি তো রাখি। হাতুড়ি নেই বাবু, হাতুড়ি নেই। পলাশ, তোমার টুল বক্স থেকে কোনো কিছু চুরি গেছে, দেখো তো। পলাশ দৌড়ে গেল গ্যারাজে। টুল বক্সে হাতুড়ি নেই, অথচ কালও ছিল। হায় হায়, কে নিল? আমার হাতুড়িতে রবার লাগানো ছিল। সেটা আমার জন্য। আমি শব্দ পছন্দ করি না, এজন্যই শহরে যাইনি। অজয়দা? না, আমার সব কাজের জিনিস ঠিকঠাক আছে। অজয় পাল অহিরবানের মোড়লি একদমই পছন্দ করছে না, সেটা তার গলার স্বরে পরিষ্কার। বেশ, টুল বক্স যেমন তিনজনের কাছে কমন, তেমনি বালি আর অভ্র আনকমন নয়। পলাশের হাতুড়িতে বালি আর অভ্র লাগার কথা নয়, তবে বাগানে বালি থাকলেও কাদা থাকবে, অভ্র নয়। আর ঠাকুরের মূর্তি গড়ার সময় আর সাজে অভ্র আর বালি একসাথে লাগেই। কি বলছেন বাবু? এই মূর্তি আমার পূর্বপুরুষ রামচন্দ্র পাল তৈরি করেছিলেন। আমি জানি, আর পুটি নাইফ রাজমিস্ত্রির টুল বক্সেও থাকে, সেখানেও এই দুটি একসঙ্গে লাগতে পারে। আচ্ছা পলাশ, প্লাম্বার আর ইলেকট্রিকের কাজ কি হালে হয়েছিল? কোনো রাজমিস্ত্রির কাজ হয়েছিল কি? না না দাদা। অহিরবান আর কিছু না বলে মূর্তির টুকরোগুলো জিগস পাজলের মতো জোড়া লাগাতে লাগলো। আমরা যেতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি টুল বক্স। কিন্তু আপনারা তো আজ থাকবেন বলেছিলেন। We are going to have breakfast. তো এ বাড়িতে খাবার মিলবে বলে মনে হচ্ছে না। আরে, এত বড় একটা ঘটনা ঘটলো আর আপনারা এখনো ব্রেকফাস্টের কথা ভাবছেন? যে বাড়ির ইতিহাস নিয়ে কাজ করতে এলেন তাদের বিপদের দিনে চলে যাবেন? আপনাদেরও তো নিজেদের সাধ্য মতো হেল্প করা উচিত। আপনারা শিক্ষিত, আমাদের মতো দু পয়সার ব্লগার নন। Well, রাতে আমরা কে কি করেছি তা যথাসম্ভব বলার চেষ্টা করছি। ব্যাগ চেক করবেন? কোনো হ্যামার নেই। আরমান ব্যাগ খুলে দেখাতে গেল। আপাতত কাল রাতে কে কি করেছেন সেটাই বললে যান না হয়। আমি আর্লি ডিনার করি, আর রাত 10টা নাগাদ হালকা কিছু খেয়ে আর 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে হাঁটতে বেরিয়েছিলাম। আর মানুষ সঙ্গে ছিল। আমরা দেখি প্রেস্ট মন্দিরের তালা লাগিয়ে চলে গেলেন। আমরা আধ ঘন্টা হেঁটে ঘরে চলে আসি। রাতে আমার ঘুম ভাঙে 2টো নাগাদ। এ বাড়ির কোনো ওয়াশরুম অ্যাটাচ না হওয়ায় বারান্দা দিয়ে বাইরে আসতে হয়। তখন মনে হয় উঠোনের সামনে কেউ রয়েছে। সে মন্দিরের দিকে গেল। এ বাড়িতে কোনো সিসিটিভি নেই, তাহলে দেখা যেত। আমি ঘরে চলে আসি। সোফি অহিরবানের গোয়েন্দাগিরি পছন্দ না করলে আরমানের মতো উষ্মা প্রকাশ করল না। এই লোক কি বাইরের দরজা খুলে এসেছিল? না, ভিতর থেকে বের হয়েছিল। আমি 3টেতে রাতে উঠি। কোনো কিছু দেখলেও নিচে কাউকে দরজা খুলে ভেতরে যাওয়ার আর ওই হুড়কো লাগানোর শব্দ পাই। কোনো শখ হয়নি, মনে হয়েছে কেয়ারটেকার হবে হয়তো। আমি রাতে ওষুধ খেয়ে ঘুমোই, কোনো কিছুই টের পাই না। রাতে শরীর আর মন দুটোই এতই অবসন্ন থাকে যে ওষুধ ছাড়া ঘুম আসে না। ওষুধ খাওয়ার পর ধীরে ধীরে চারপাশের সব শব্দ, চিন্তা আর অস্থিরতা ঝাপসা হয়ে যায়। তখন আর কোনো কিছু টের পাওয়া যায় না, না সময়ের গতি, না বাইরের পৃথিবীর ব্যস্ততা। নিয়মের মতোই 11টার মধ্যেই শুয়ে পড়তে হয়, যেন ঘুমটাই একমাত্র আশ্রয়, যেখানে গিয়ে কিছুক্ষণ সব দায় দায়িত্ব, চাপ আর অশান্তি থেকে মুক্ত থাকা যায়। আর তার ঘরের দরজা খোলা থাকে? হ্যাঁ,
রাতে কোনো শরীর খারাপ হলে কে দেখবে? আমি সন্ধ্যে 8:30টার পর ভোগ আর শয়নারতি করে রাত 9টার মধ্যে মন্দির বন্ধ করি। কিন্তু কাল 10টা বাজে, কারণ আজকের রাজবেশের জিনিসগুলো গুছিয়ে রেখেছিলাম। আমি 11টা অবধি ঠাকুরের কাজ করি। মূলত সাজ পরানো বাকি ছিল, আজ সকালে মুকুটটা দিতাম। আমিও অনেক রাত অব্দি মালা, ফুলের মুকুট তৈরি করি। মোটামুটি 9টা নাগাদ হবে তখন আমি যাই। আমি 12টার আগে পিঠ ঠেকাতে পারিনি। সকলে চলে গেলে সদর দরজা বন্ধ করতে হয়। তবে বাকি কাজের লোকজন যেমন রাঁধুনি বিনতা সন্ধ্যে 8টায় যায়, ঘর পরিষ্কারে মান্দা বিকেল 5টায় চলে যায়। আজ আরও দুজন মেয়ের আসার কথা আছে পুজোর জোগাড়ের জন্য, তারাও মান্দার সাথে কাল এসেছিল। হারাধনদা পুজোর সময় ছাড়া এতক্ষণ থাকেন না, বিকেল 5টার মধ্যে চলে যান। অহিরবান মূর্তির টুকরোর হিসেব মেলাতে মেলাতে জিজ্ঞেস করলো, পলাশ, তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো? আজ ভোর 5:30টায় উঠি, কারণ গেট খোলা আর পাম্প মোটর চালানো ছাড়াও পুরোহিত মশাই, অজয় কাকু, হারাধন কাকু সকাল সকাল আসতেন। পুরোহিত মশাই আজ 5:30টার সময় আসবেন বলেছিলেন। 5:40 নাগাদ আসেন, আর মন্দিরের দরজা খুলেই চেঁচিয়ে ওঠেন। তারপর আমি কাকুর দরজায় গিয়ে নক করে তাকে তুলি। আমার দরজা খুলতে একটু দেরি হয়, বয়স হয়েছে তো। অহিরবান প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছিল। মূর্তির ভাঙা অংশগুলো একে একে তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল। হাত, মুখ, অলংকার, ভাঙা আভাসের স্মৃতি, যেন বহুদিন ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলো ধীরে ধীরে জোড়া লাগছে, একটু একটু করে পূর্ণতার দিকে এগোচ্ছে। তবু কোথাও একটা শূন্যতা রয়েই যায়। সব টুকরো জোড়া লাগলেও পদ্ম সিংহাসনটি নেই। সেই ভিত্তিটাই অনুপস্থিত, যার উপর ভর করে মূর্তিটি সম্পূর্ণতা পেত। অহিরবানের মনে হলো রূপ আছে, অবয়ব আছে, এমনকি পরিচয়ও আছে, কিন্তু দাঁড়িয়ে থাকার জায়গাটা নেই। যেন সব বোঝাপড়া, সব কথাবার্তা সত্ত্বেও মূল আশ্রয়টা হারিয়ে গিয়েছে। সেই অনুপস্থিত পদ্ম সিংহাসনই নীরবে জানিয়ে দেয় কিছু শূন্যতা কোনো শব্দে বা কোনো জোড়াতালি দিয়ে পূরণ করা যায় না। নক না করে ঢোকাটা একটা অভদ্রতা। अब बताइए, आप लोग कितने बजे सोने गए थे? অবশ্যই বলবো, আমরা কালকে ডিনারের পর হাঁটতে গিয়েছিলাম, সাথে সাথে মূর্তির সাজ তৈরির রিলও বানাচ্ছিলাম। তখনই দেখি এবারই শ্যাকরাও যন্ত্রপাতি নিয়ে কিসব যেন করছেন। জেঠু তো তখন সামনেই ছিলেন। মায়ের অস্ত্র আর গয়না পালিশ করছিল, বহুদিন পালিশ করা হয়নি তো। এবারে এত লোক সমাগম হবে আগে ভাবিনি, কিন্তু তাতে কি, শ্যাকরা হরিহর তো 10টার আগেই চলে গেছে। গয়না আর অস্ত্র সব মন্দিরের আলমারিতে। আলমারির লক নম্বর আমি জানি, এটা তালা দেওয়া আলমারি নয়। সব কিছু ঠিক আছে তো কাকু? আছে, আমি আগে ওসব চেক করে তারপর সকলকে তলব করেছি। আমার যতদূর মনে হয়েছে কেউ অসাবধানেই ভেঙে ফেলেছে, আর নিছক কৌতূহলের বশে কাছ থেকে ঠাকুরের ছবি তুলতে চায়। এটা চুরি ডাকাতির কেস হলে আমি নিশ্চয়ই থানায় খবর দিতাম। আমরাও তাড়াতাড়ি শুয়ে পড়ি, আজ তো আমাদের বেরোনোর তাড়া আছে। আমি রাতে উঠিও নি। আমি একটা সময় উঠি, তখন কোনো অস্বাভাবিক কিছু ছিল না। এরপর ভোর 5টায় উঠি, এসব উঠে পড়ে। বাই দ্য ওয়ে, আপনারা তো জানেন আমি রোজ সকালে মর্নিং ওয়াকে যাই। আজ এশাকেও বলি, কিন্তু ও ভিডিও এডিট করাকেই বেশি প্রেফারেন্স দেয়। তো আমি 5:15 নাগাদ ওই বাগান আর মন্দিরের সামনে জগিং করতে করতে যাই। মন্দির তখন বন্ধ ছিল, লাল রঙের পুরনো দরজায় বড় পিতলের একটা তালা ঝুলছিল। আমি হয়তো নমস্কার করে চলে আসতে পারতাম, কিন্তু সিঁড়ির শেষ ধাপ যেখানে শেষ হচ্ছে সেখানে একটা চকচকে কিছু পড়ে থাকতে দেখে এগিয়ে যাই, আর একটা ছোট 1 ইঞ্চি ধাতব কিছু একটা খুঁজে পাই, মানে কুড়িয়ে পাই আর কি বলতে পারেন। এটা কিনা বুঝতে পেরে নিজের পকেটের মধ্যে রেখে দিই। অহিরবান
একটা চকচকে কিছু পকেট থেকে বার করে। সুবীরেন্দ্র বলে ওঠেন, এই তো চাবি, এই তো চাবি। তুমি কোথায় পেলে? আগে দাওনি কেন? চাবি? কিন্তু এটা তো একটা ছোট্ট তরবারি। অহিরবান সুবীরেন্দ্রকে ওসিটা দিয়ে বলল, আহ, আপনি খামোখা এতগুলো লোককে সন্দেহ করলেন। কাল আপনার স্ত্রী লক্ষ্মীর গয়না পালিশের সময় ছোট ওসিটি পড়ে যায়, আপনি বোধহয় খেয়াল করেননি। আরে এর জন্য মূর্তিটা ভাঙলেন কেন? অহিরবানের কথায় সকলে ওর দিকে চমকে তাকালো। সুবীরেন্দ্র নারায়ণ নিশ্চুপ। জেঠু নিজেই বলেছেন তিনি ওষুধ খেয়ে ঘুমান, তবে দরজা খোলা রাখেন। এই বয়সে এটাই স্বাভাবিক। অথচ পলাশ কি বলল? দরজা নক করতে হলো, আর জেঠুও বললেন দরজাটা বন্ধ ছিল, তাই খুলতে খানিকটা দেরি হলো। এরপর সন্দেহ আমার আরো দৃঢ় হলো। যখন বুঝি যে কোনো তালা না ভেঙে কাউকে না জাগিয়ে রাত 2টো থেকে 3টের মধ্যে মন্দিরে যাওয়ার সুবিধা একতলায় থাকা জেঠুরই সব থেকে আগে আছে। আরে আমি নিজের ঘরে চুরি করব কেন? চুরি নয়, চুরি নয়, মূর্তির ভেতরে যা আছে তা রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে চাবিটি মানে ওই ওসিটি পান না। আপনি মূর্তিটি খোলার জন্য ঠাকুর ঘরের টুলস ব্যবহার করেন। নাভির কাছে যেখানে চাবির গর্ত ছিল সেখানে 4 দিলে মূর্তির ওপর ভাগটা ভেঙে যায়, আর নিচের অংশ আপনি নিয়ে আসেন। সম্ভবত ওই অংশে কোনো কিছু ছিল, তো আপনি মনে মনে আত্মগ্লানিতে ভুগছিলেন। ভুলবশত দরজা বন্ধ করে দেন, আর অনেক রাত অবধি জেগে থাকার ফলে সকালের ঘুমটা গাঢ় হয়ে যায়। এর ফলে আপনার দেরিতে ঘুম ভাঙে। অহিরবান নিশ্চুপ সুবীরেন্দ্রর মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি চাবি চাবি করে চেঁচিয়ে না উঠলে আমিও বোধহয় এত তাড়াতাড়ি আপনাকে আইডেন্টিফাই করতে পারতাম না। সোফি বুকে ক্রস আঁকল, বলল, ও মাই গড, আমাদের তো দোষী সাব্যস্ত করাই হচ্ছিল। থ্যাংক গড। এশার জানতে ইচ্ছে হচ্ছিল মূর্তির ভিতর কি আছে। আর লক্ষ্মী পুজোর আগে এ কাজ করবার দরকার হলো কেন? এইসব এখনই কেন করলেন বলবেন কি? ইতিহাসকে বাঁচাতে এছাড়া আর কোনো উপায় ছিল না। হেরিটেজ প্রজেক্টের নামে এত বড় বাড়ি, বাগান, মন্দির সব সরকারি হয়ে যেত। আমি রক্ষণাবেক্ষণ করতে অসমর্থ। এবছরই দেবীর এই বাড়িতে শেষ পুজো ছিল। এরপর হয়তো কোনো মিউজিয়ামে থাকতেন। আমি ছোট থেকে শুনে আসছিলাম মায়ের গর্ভে এমন কিছু লুকোনো আছে যা আমাদের ভাগ্য ফেরাতে পারে, কিন্তু নেহাত বিপদে না পড়লে তা খুললে বিপদ হবে, বংশে অভিশাপ নেমে আসবে। মায়ের হাতের অস্ত্রগুলিরও একটি চাবি। আমি এই জন্যেই সবকিছু পালিশ করার জন্য নিয়ে আসি। কাল রাতে ওষুধ খাইনি, রাত 2টো নাগাদ মন্দিরে যাই। যেখানে ওষুধটি থাকার কথা ছিল কিন্তু সেখানে ছিল না, কোথাওই ছিল না। মাথা খারাপ হয়ে যায়। ঠাকুর তৈরির জায়গা থেকে একটা স্ক্রুড্রাইভার দিয়ে নাভিতে চাপ দিলাম, কিচ্ছু হলো না। রবার ক্যাপ পরানো হাতুড়িও ছিল পলাশের টুল বক্সে, কারণ আমি শব্দ খুব একটা পছন্দ করি না। সেটাও নিয়ে আসি। কয়েকবারের চেষ্টায় বেদি আর মূর্তি আলাদা হয়ে গেল, মূর্তির ওপরের অংশটা ভেঙে যায়। আমি 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 এর জন্য একেবারেই তৈরি ছিলাম না। সতী মায়ের রক্ষা মাটি আমি নষ্ট করে ফেললাম। এত বড় কুলাঙ্গার আমি। ইউ হ্যাভ ডেস্ট্রয়েড দিস হেরিটেজ। আর্কাইভাল ডকুমেন্টসে পড়েছিলাম ইট হ্যাজ এ ট্রেজার যা ইতিহাস উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। বাট ইউ হ্যাভ লস্ট এভরিথিং। ইজ দ্য ক্লে গড ইজ দ্য রিয়েল সিক্রেট? আজ নয়তো কাল বার হতোই। কিন্তু সিক্রেটটা কি? সুবীরেন্দ্র দেরাজ থেকে একটি পুরনো দলিল বার করলেন। এক গুপ্ত সূত্র, কিন্তু ভাষা অজ্ঞাত। এটা ফার্সি ভাষা। আমার কিছুটা জ্ঞান আছে, যদি দেন তো আমি চেষ্টা করে দেখতে পারি। সুবীরেন্দ্র দলিলটা এশার হাতে দিতেই ওর চোখ কপালে উঠল। আল্লাহ তাআলার অশেষ কৃপায় এবং পয়গম্বরের দোয়ার বরকাতে
এই ফরমান জারি করতেছি আলমপানা বাদশাহ হিন্দ গাজী জাহানদার শাহ বাদশাহ, যাহার ছায়া জগতের উপর বিস্তৃত, তাহার বিশ্বস্ত সুদক্ষ বীর ও রাজধর্মে পারদর্শী অধীনস্থ রাজা সীতারাম রায় বাহাদুর, যিনি যুদ্ধক্ষেত্রের সাহস, রাজকার্যে বিচক্ষণতা এবং প্রজার প্রতি ন্যায় প্রদর্শনে সর্বজন বিদিত, তাহার বিশ্বস্ততা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ আমি স্বহস্তে ও সম্রাটীয় হুকুমে এই মর্মে আদেশ করিতেছি যে রাজা সীতারাম রায় বাহাদুরকে সবাই বাংলার নবাব নাজিম ঘোষণা করা হচ্ছে, উজিরে আজম। এশা লক্ষ্য করল সকলে ওর দিকে তাকিয়ে আছে। চারপাশটা অদ্ভুতভাবে নীরব হয়ে এসেছে, যেন হঠাৎ করেই ঘরের ভেতরের সব শব্দ থমকে গেছে। সকলে একযোগে ওর দিকেই তাকিয়ে আছে। কারো চোখে বিস্ময়, কারো চোখে অবিশ্বাস, আবার কারো চোখে চাপা ভয়। এশার হাতের কাগজটা সামান্য কেঁপে উঠল। এতক্ষণ যেটা নিছকই একটা পুরনো দলিল বলে মনে হচ্ছিল, এখন বুঝতে পারছে এটা সাধারণ কিছু নয়। ও ধীরে ধীরে শ্বাস নিল। দলিলটার হলদেটে পাতায় লেখা তথ্যগুলো যদি সত্যি হয়, তাহলে এত দিন ধরে যেসব ঘটনা ইতিহাসের বইতে নির্দিষ্ট সত্য হিসেবে পড়ানো হয়েছে, সেগুলোর ভিত্তি ভেঙে পড়বে। কোনো এক অজানা সত্য এতদিন ইচ্ছে করে চাপা দেওয়া হয়েছিল, আর আজ সেটাই আলোয় আসতে চলেছে। চারপাশের দৃষ্টিগুলো যেন ওর ওপর চাপ সৃষ্টি করছে। এই মুহূর্তে একটি মাত্র সিদ্ধান্তই ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। এশা বুঝতে পারল এই দলিল শুধুমাত্র অতীতের গল্প নয়, এটা বর্তমান আর ভবিষ্যৎকে নতুনভাবে লিখে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই দায়িত্বটা এখন সম্পূর্ণভাবে ওর কাঁধেই। এই দলিল সত্যি সত্যি ইতিহাস উল্টে দিতে পারে। সম্রাট ঔরঙ্গজেবের পর যে কয়জন কম শক্তিশালী মুঘল সম্রাট সিংহাসনে বসেছিলেন, তাদের মধ্যে জাহানদার শাহ মাত্র কয়েক মাস রাজত্ব করেন। তিনি রাজা সীতারামকে বাংলার নবাব নাজিম ঘোষণা করেন, আর তার কয়েক মাস বাদে তার ভ্রাতা ফারুক শিয়ার ক্ষমতায় এসে মুর্শিদ কুলি খাঁকে এই পদ দেন। তার মানে রাজা সীতারাম কোনো বিদ্রোহী রাজা নন, সম্রাটের মনোনীত প্রার্থী। আজ হয়তো এই ফরমানের কোনো লিগ্যাল ভ্যালু নেই, কিন্তু ঐতিহাসিক মূল্য আজও অবিকৃত। কাকু, আপনারা কিংবদন্তিতে বিশ্বাস রাখলেও ঐতিহাসিক সত্যতা জানতেন না। এশার কথায় সুবীরেন্দ্র ধপ করে ইজি চেয়ারের ওপর বসে পড়ে বললেন, আমি যেটাকে কিংবদন্তি ভেবেছিলাম, সেটা তাহলে সত্যি ছিল? সারা বাড়ি কিছুক্ষণের জন্য পিন ড্রপ সাইলেন্স হয়ে গিয়েছিল, যেন দেয়ালগুলো নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, শুধু সময়টা ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল। সেই ভারী নীরবতার মধ্যে হঠাৎই এশার কণ্ঠস্বর ভেসে উঠল। এশার কথায় নিস্তব্ধতা ভাঙল সারা বাড়ির। এখনো গেলে কি ট্রেনটা পাবো না?